The King of New York is back to reclaim the city that he built. নমস্কার দর্শক বন্ধুরা, সম্প্রতি আমেরিকায় যে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল তাতে ডোনাল্ড ট্রাম্প যে এক অভূতপূর্ব জয় হাসিল করেছেন সেটা আমরা কম বেশি প্রায় সকলেই জানি। শুধুমাত্র যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আমেরিকার রাষ্ট্রপতি হতে চলেছেন তাই নয়, তার রিপাবলিকান পার্টি আমেরিকান হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট দুটোতেই মেজরিটি পাওয়ার অবস্থায় রয়েছে। এছাড়াও লাস্ট 20 বছরে এমন ঘটনা প্রথমবারের জন্য হতে চলেছে যেখানে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পপুলার ভোটেও জেতার জায়গাতে রয়েছেন। পপুলার ভোট মানে ভোট পার্সেন্টে মেজরিটি পেয়েছেন। মোদ্দা কথা, আমেরিকার জনগণের মেজরিটি অংশ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন। জানলে খুব অবাক হতে হয় যে আমেরিকান পলিটিক্যাল সিস্টেমে এমন কিছু নিয়ম আছে যার কারণে এমনটা বেশ কয়েকবার আগে হয়েছে যেখানে মেজরিটি ভোট শেয়ার কোনো একজন পেয়েছেন আর প্রেসিডেন্ট হয়েছেন অন্য কেউ। 2016 সালের নির্বাচনে এরকমই একটা ঘটনা ঘটেছিল যখন ডোনাল্ড ট্রাম্পের থেকে হিলারি ক্লিন্টন প্রায় 28 লক্ষ বেশি ভোট পেয়েছিলেন। ক্লিন্টন পেয়েছিলেন 48.2% ভোট আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন 46.1% ভোট। কিন্তু এত সত্ত্বেও হোয়াইট হাউস দখল করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা কিভাবে হলো বা এমনটা আগামীতেও কিভাবে হতে পারে সেটা বোঝার জন্য আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়াটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। ইউটিউব চ্যানেল সচেতনের আজকের ভিডিও আমেরিকার নির্বাচন ব্যবস্থাটি সহজ ও সরল করে আপনাদের সামনে তুলে ধরা, যাতে করে আপনি বুঝতে পারেন পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, যাকে প্রায়শই দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান অন আর্থ বলে ডাকা হয়, তিনি কিভাবে নির্বাচিত হন। আমরা সকলেই জানি যে ভারতবর্ষে প্রতি 5 বছর পর পর নির্বাচন হয় এবং কোন তারিখে নির্বাচন হবে সেটা ঠিক করে নির্বাচন কমিশন। কিন্তু আমেরিকাতে নির্বাচন হয় প্রতি 4 বছর অন্তর এবং ডেট একদম কনস্টিটিউশনালি ফিক্সড, মানে পূর্ব নির্ধারিত। 4 বছর বাদে বাদে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার আমেরিকার জনগণ তাদের পছন্দের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট করেন। এটাই ওখানকার দেশের চিরাচরিত নিয়ম। ওই একই দিনে আমেরিকার জনগণ আরো দুটো ভোটও দেন, মানে একই দিনে মোট 3টি ভোট দেন তারা। তার রাজ্য থেকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটর কে হবেন সেটার জন্যও তারা সেদিনই ভোট দেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ভারতের লোকসভার মতো লোয়ার হাউস অফ পার্লামেন্ট, আর সেনেট আপার হাউস অফ পার্লামেন্ট আমাদের রাজ্যসভার মতন। তবে ক্ষমতার দিক থেকে বেশ কিছু ফারাক আছে। আমাদের দেশে আমরা লোয়ার হাউস অফ পার্লামেন্ট মানে লোকসভার সদস্য নির্বাচনের জন্য ভোট করি সরাসরি, কিন্তু রাজ্যসভার সদস্য কারা হবেন সেটা আমরা সরাসরি ভোট করি না। ওদিকে আমেরিকায় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট দুটোর সদস্যই জনগণের ডাইরেক্ট ভোটে নির্বাচিত হন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটের নির্বাচন প্রতি 2 বছর অন্তর হয়। হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্যদের কার্যকালের মেয়াদ 2 বছর হলেও সেনেটের সদস্যদের মানে সেনেটরদের কার্যকালের মেয়াদ হয় 6 বছর। তার মানে বুঝতেই পারছেন যে সব সেনেটর একই সাথে নির্বাচিত হয়ে আসেন না। উদাহরণস্বরূপ এবছর আমেরিকার জনগণ 34 জন সেনেটর এবং 435 জন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। তার মানে যখন আমরা খবরের কাগজে পড়ি যে আমেরিকার জনগণ আজকে ভোট দেবেন, তারা শুধুমাত্র প্রেসিডেন্টের জন্য ভোট দিচ্ছেন এরকম নয়, হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের সদস্য এবং 1/3 সেনেটর নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। আমেরিকান হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে যে 435টি আসন আছে সেটি আমেরিকার 50টি রাজ্যের প্রত্যেকটির জনসংখ্যার আনুপাতিক হারের উপরে নির্ভর করে করা হয়েছে। উদাহরণ হিসাবে নিউ ইয়র্কের জন্য রয়েছে 26টা সিট আর আলাস্কা বা মন্টানার জন্য রয়েছে একটা মাত্র সিট। মন্টানাতে মাত্র 11 লক্ষ লোকের বাস আর ওদিকে নিউ ইয়র্কে 2 কোটির মতো লোক বসবাস করেন। নির্বাচন প্রক্রিয়াটা একদম ডাইরেক্ট, মানে প্রত্যেকটা স্টেটকে বেশ কিছু ডিস্ট্রিক্টে ভাগ করে দেওয়া হয় এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভোটার একজন করে রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করেন। ক্যান্ডিডেটরা লোকাল লেভেলে ক্যাম্পেইন করেন এবং লোকাল যে ইস্যু সেগুলোকে তুলে ধরেন তাদের বক্তব্যে। তারপরে প্রত্যেক ডিস্ট্রিক্টে যে সবচেয়ে বেশি ভোট পায় সেই নির্বাচিত হয়। কিন্তু এই ফলাফলে প্রেসিডেন্ট কে হবেন সেটা নির্ভর করে না। একজন নাগরিক 3টে ভোট দেন এবং তিনি অনেক ক্ষেত্রেই আলাদা আলাদা পজিশনের জন্য আলাদা আলাদা দলের লোকেদের ভোট দেন। 2024-এর নির্বাচনের আগে রিপাবলিকানদের কাছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে 222টা আসন ছিল এবং ডেমোক্র্যাটদের কাছে ছিল 213টি আসন।
অর্থাৎ অলরেডি রিপাবলিকানদের কাছে মেজরিটি ছিল। 2022 সালের মতন এবছরেও রিপাবলিকানরা বেশি ভোট পেয়েছে। এবার আসা যাক সেনেটের কথায়। সেনেটের সদস্য সংখ্যা 100 জন, প্রত্যেক স্টেট থেকে 2 জন করে সেনেটর নির্বাচিত হবেন, এটাই ওখানকার নিয়ম। তার মানে আমেরিকাতে টোটাল 50টা স্টেট আছে, তাই মোট 100 জন সেনেটর নির্বাচিত হবেন। 2024-এর নির্বাচনের আগে আমেরিকার সেনেটে ডেমোক্রেটদের 51 জন সদস্য ছিলেন আর রিপাবলিকানদের ছিলেন 49 জন সদস্য। কিন্তু অতি সম্প্রতি 2024-এর যে নির্বাচন হয়ে গেল তাতে রিপাবলিকানরা মেজরিটি হয়ে গিয়েছে। এটা এমন একটা মেজরিটি যেটা যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সেনেটের কাছেই সেই পাওয়ার আছে যার মাধ্যমে তারা ফেডারেল জাজ এবং সুপ্রিম কোর্টের জাজ অ্যাপয়েন্ট করতে পারেন। যদিও এটা বলা হয়, কিংবা এটাই হওয়া উচিত, যে জুডিশিয়ারি পলিটিক্যাল সিস্টেম থেকে একদম আলাদা থাকবে, তাদের দ্বারা কোনোভাবে চালিত হবে না বা প্রভাবিত হবে না। কিন্তু বাস্তবে আমেরিকাতে বিগত কিছু বছরে এটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে রিপাবলিকান পার্টি তাদের লোকেদের সুপ্রিম কোর্টে বসিয়েছে এবং তার ফলে এমন এমন সব রায় দান হচ্ছে যেটা যথেষ্ট কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে। রাইট টু অ্যাবর্শন একটা কনস্টিটিউশনাল রাইট ছিল আমেরিকায় বসবাসকারী সমস্ত জনগণের জন্য। 2022 সালে সুপ্রিম কোর্টের রায়ের পরে এই অধিকারটি ছিনিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও সেনেটরদের কাছে বিভিন্ন বিল পাস করানোর ক্ষমতাও আছে। অবশ্য বিল আইনে রূপান্তরিত করতে গেলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট দুটো জায়গাতে এটা পাস করতে হবে, যেমনটা আমাদের দেশে হয়। লোকসভা এবং রাজ্যসভাতে বিল পাস হলে তবেই সেটা আইন হিসাবে লাগু হয়। এবার আলোচনা করব আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে। আমরা কম বেশি সকলেই জানি যে আমেরিকান প্রেসিডেন্ট হচ্ছেন সেই দেশের সর্বেসর্বা। ভারতবর্ষে কি হয় না, যে দল লোকসভায় মেজরিটি পায় তারা তাদের নেতাকে প্রাইম মিনিস্টার হিসেবে নির্বাচিত করেন। কিন্তু আমেরিকাতে জনগণ যে ভোটটা দেন তাদের পছন্দের প্রার্থীকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়ে, সেটা কিন্তু টেকনিক্যালি ডাইরেক্ট ভোট নয়। এখানে একটা টুইস্ট আছে, একটু বোঝার চেষ্টা করবেন। প্রেসিডেন্ট নির্বাচন করেন ইলেক্টররা। ইলেক্টরদের যে বডি তাকে বলা হয় ইলেকটোরাল কলেজ, তারাই প্রেসিডেন্ট কে হবেন সেটা নির্বাচিত করেন। যদিও জনগণ যে ভোট দেন সেই ব্যালট পেপারে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে দুজনের নাম থাকে দুটি দল থেকে। এবং এখানে আরো একটা কথা বলা দরকার, যে আজও আমেরিকাতে বেশিরভাগ রাজ্যেই ব্যালট পেপারের মাধ্যমেই নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়। এবার বুঝে নেওয়া যাক কারা ইলেকটোরাল কলেজের প্রতিনিধি বা সদস্য হন, মানে কারা আদপে ইলেক্টার্স যারা প্রেসিডেন্ট নির্বাচন করবেন। পুরো আমেরিকাতে 538 জন ইলেক্টার্স থাকেন এবং প্রত্যেক রাজ্যের একটা নির্দিষ্ট নাম্বার অফ ইলেক্টার্স থাকে। কোন রাজ্যে কত ইলেক্টার্স হবে সেটা নির্ভর করছে ওই রাজ্যের কতজন মেম্বার্স আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এবং কতজন সেনেটর আছে তার উপরে। যেহেতু সেনেটরের সংখ্যা সব রাজ্যেই 2, তাই হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর সংখ্যার সাথে 2 যোগ করলেই সেই রাজ্যের ইলেক্টরস এর সংখ্যাটা পেয়ে যাওয়া যাবে। উদাহরণ হিসাবে টেক্সাস রাজ্যে 38 জন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আছেন, তার সঙ্গে 2 মানে 40 যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি যে টেক্সাসে কতজন ইলেক্টরস থাকবেন। তার মানে একজনকে প্রেসিডেন্ট হিসাবে জিততে গেলে 270টা ইলেকটোরাল কলেজের ভোট চাই, মানে 538-এর অর্ধেকের থেকে একটা বেশি। এই প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ার সবচেয়ে অবাক করা বিষয়টি হলো উইনার্স টেক অল সিস্টেম। তার মানে কোন রাজ্যে যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট বেশি ভোট পাবেন ওই রাজ্যের সমস্ত ইলেক্টরস ভোট ওই ক্যান্ডিডেটের অ্যাকাউন্টে চলে যাবে। উদাহরণস্বরূপ ধরা যাক টেক্সাসের কথা, যেখানে আমরা আগেই দেখলাম যে 40টা ইলেক্টরস ভোট আছে। ধরা যাক এই রাজ্যে কমলা হ্যারিস 50.01% ভোট পেলেন। সেক্ষেত্রে ওই রাজ্য থেকে যে 40টা ইলেক্টরস ভোট আছে তার সবটাই কমলা হ্যারিস পেয়ে যাবেন। আর এই আজব সিস্টেমের কারণেই অনেকবার এরকম ঘটনা ঘটে যে একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটের কাছে পুরো দেশের হিসাবে বেশি ভোট পার্সেন্ট থাকা সত্ত্বেও তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। আমেরিকায় বেশ কিছু এমন রাজ্য আছে যেখানকার মানুষেরা বরাবরই একটা নির্দিষ্ট পার্টিকেই বেশি মাত্রায় ভোট দিয়ে এসেছে। 1988-এর পর 20টা এমন রাজ্য আছে যেটা চিরাচরিতভাবে একটা পার্টিকেই ভোট দিয়েছে। আমেরিকার ম্যাপ যদি দেখেন তাহলে একদম ইস্ট কোস্টের রাজ্য এবং একদম ওয়েস্ট কোস্টের রাজ্য বরাবরই বিগত 18 বছরে ডেমোক্রেটদেরকে জয়ী করেছে, আর আমেরিকার মাঝ বরাবর যে স্টেটগুলো আছে সেগুলো রিপাবলিকানদেরকে জয়ী করেছে।
7টা রাজ্য এমন আছে যেটা 1988 সালের পরে বরাবর ডেমোক্রেটদের জন্য ভোট করেছে, আর 13টা রাজ্য এমন আছে যারা বরাবর রিপাবলিকানদের জন্য ভোট করেছে। তার মানে খুব ঠান্ডা মাথায় যদি পুরো বিষয়টাকে আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন যে এই সকল রাজ্যগুলো যেখানে এক একবার এক একটা পার্টি জেতে, সেই সকল রাজ্যের ভোটারদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে। 2024 ইলেকশনের ঠিক একদিন আগে দেখানো হয়েছিল যে সুইং স্টেটগুলোতে, মানে যেখানে এক একবার এক এক পার্টি জিতেছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প 1.8% ভোটে লিড করছেন। কিন্তু অক্টোবর মাসে রয়টারের পক্ষ থেকে যে এক্সিট পোল প্রকাশ করা হয়েছিল তাতে দেখানো হয়েছিল যে কমলা হ্যারিস ট্রাম্পের থেকে পুরো দেশে 1% মতো বেশি ভোট শেয়ারে এগিয়ে আছেন। এ সকল দেখে সবার মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে লড়াইটা বেশ শক্ত হবে। কিন্তু 2024 ইলেকশন রেজাল্ট সামনে আসতেই আমরা দেখলাম যে 7টা সুইং স্টেট যথাক্রমে নেভাডা, অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান, পেনসিলভেনিয়া, ক্যারোলিনা এবং জর্জিয়াতে জয়লাভ করেছেন ট্রাম্প। অবশ্য এখনই অফিসিয়ালি বলা যাচ্ছে না যে আগামী প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প নির্বাচিত হয়ে গিয়েছেন। মিড ডিসেম্বরে সমস্ত ইলেক্টরস যারা ইলেকটোরাল কলেজের সদস্য তারা এক জায়গায় মিলিত হয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এরপর জানুয়ারি মাসে এই ভোটের ফলাফল পার্লামেন্টে পাঠানো হবে কাউন্টিং এর জন্য। আমেরিকান পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস, মানে ইউএস কংগ্রেসে পাঠানো হবে এবং 20 জানুয়ারি অফিসিয়ালি ঘোষণা হবে আগামী আমেরিকান প্রেসিডেন্টের নাম। হয়তো আপনাদের কারো কারো খেয়াল আছে যে গতবারে এই কাউন্টিং এর সময় কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল। 6 জানুয়ারি 2021 যখন ইলেক্টরসদের ভোটের কাউন্টিং চলছিল, সেই সময় 2000-এর মতো ট্রাম্প সাপোর্টার ইউএস কংগ্রেসের মধ্যে ঢুকে যথেষ্ট রকমের ভাঙচুর করেছিলেন। বেশ কিছু পুলিশের লোকজনও আহত হয়েছিলেন। এই দিনটা আমেরিকান ডেমোক্রেসির জন্য একটা কালো দিন হিসাবে আজও চিহ্নিত হয়ে আছে। কিন্তু অতি সম্প্রতি যখন ট্রাম্পকে এই দিনটা সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন এটা আসলে ডে অফ লাভ। আগামী মাসে ইলেক্টরসরা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মিলিত হওয়ার আগে সারা পৃথিবীর নজর থাকবে 26 নভেম্বর 2024 তারিখটার উপরে। সেদিন আমেরিকার সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে ক্রাইমের যে 34টি কেস আছে সেটির রায়দান করবে। আপনাদের হয়তো মনে থাকবে যে ডোনাল্ড ট্রাম্প প্রথম ইউএস প্রেসিডেন্ট যার এগেনস্টে ক্রাইমের এরকম চার্জ লাগানো হয়েছে। মে 2024 যে জাজমেন্ট এসেছে তাতে করে ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যেই গিলটি পাওয়া গিয়েছে 34টা আলাদা আলাদা কেসে, যার মধ্যে ফলসিফাইড বিজনেস রেকর্ডিং, ফেডারেল ইলেকশন ইন্টারফেয়ারেন্স কেস, জর্জিয়া ইলেকশন ইন্টারফেয়ারেন্স কেস অন্যতম। 26 নভেম্বর ডেট দেওয়া হয়েছে ফলসিফাইড বিজনেস রেকর্ডিং কেসের সাজা শোনানোর জন্য। অর্থাৎ বুঝতে পারছেন দর্শক বন্ধুরা, দারুণ একটা ইন্টারেস্টিং জায়গাতে পুরো বিষয়টা রয়েছে। অ্যাকচুয়ালি গণতন্ত্রের কথা বলা, গণতন্ত্রকে নিয়ে গর্ব করা আমেরিকা কি তাকে জেলে পাঠানোর সাহস দেখাতে পারবে যিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন? এটাই এখন $মিলিয়ন প্রশ্ন, যার দিকে চোখ রয়েছে সারা বিশ্বের। এই বিষয়ে আপনারা কি ভাবছেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ইউটিউব চ্যানেল সচেতনের যে লক্ষ্য সাধারণ মানুষকে নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সচেতন করা, সেই কাজে যদি আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটিও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।